এই অবর্ণনীয় অমানবিকতার ভেতর দাঁড়িয়ে থাকা একজন নারীর নাম সুমি। কোলে তার ক্ষুধার্ত ও শীর্ণ শিশু। চোখের কোণে জমাট বাঁধা জলের দিকে তাকিয়ে সুমি হাহাকার করে ওঠেন, আমাদের বাঁচান, কোন দেশ নেবেন নেন, কিন্তু এভাবে ফালায় রেখেন না, আমরা বাঁচতে চাই। এই বুকফাটা আর্তনাদ কি আমাদের সভ্যতার কফিনে পেরেক ঠুকছে না? সুমি ও তার পরিবার কোন দেশের নাগরিক তা আমাদের জানা নেই। হতে পারে তিনি ভারতের নাগরিক, আবার হতে পারে তিনি বাংলাদেশেরই নাগরিক। নোম্যান্স ল্যান্ড এমন একটা ধূসর প্রান্তর যেখানে এসে রাষ্ট্রের সীমানা আর জাতীয়তাবাদের বড়াই দুটোই মুখ থুবড়ে পড়ে। রাষ্ট্র নামক জাতাকলের অবয়ব যেখানে শেষ হয়, ঠিক সেখানটাতেই বাচ্চা, নারী আর বৃদ্ধদের খোলা আকাশের নিচে মৃত্যুর মুখে ফেলে রেখে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দিনের পর দিন সীমান্তের এই শূন্য রেখায় মানুষগুলো একটু খাবার, এক ফোঁটা পানীয় আর মাথার ওপর এক টুকরো ছাদ ছাড়া পড়ে আছে। না নিচ্ছে তাদের কোনো দেশ, না কেউ তাদের হাত তুলে দিচ্ছে সামান্য একবেলার আহার। মানবতা এখানে এসে ডুকরে কাটছে। এই অবর্ণনীয় অমানবিকতার ভেতর দাঁড়িয়ে থাকা একজন নারীর নাম সুমি। কোলে তার ক্ষুধার্ত ও শীর্ণ শিশু। চোখের কোণে জমাট বাঁধা জলের দিকে তাকিয়ে সুমি হাহাকার করে ওঠেন, আমাদের বাঁচান, কোন দেশ নেবেন নেন, কিন্তু এভাবে ফালায় রেখেন না, আমরা বাঁচতে চাই। এই বুকফাটা আর্তনাদ কি আমাদের সভ্যতার কফিনে পেরেক ঠুকছে না? সুমি ও তার পরিবার কোন দেশের নাগরিক তা আমাদের জানা নেই। হতে পারে তিনি ভারতের নাগরিক, আবার হতে পারে তিনি বাংলাদেশেরই নাগরিক। কিন্তু সুমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তবে তার গ্রাম, উপজেলা আর জেলা বের করা তো এই ডিজিটাল যুগে কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের কাজ। বাংলাদেশ রাষ্ট্র কেন এই ছোট্ট যাচাইটুকু করছে না? এই উদাসীনতা কি হত্যার চেয়ে কোনো অংশে কম অপরাধ? এদিকে মহান ভারত নিয়ে যারা গালভরা গর্ব করে, আজ বিশ্বজুড়ে বড় বড় কথা বলে, তাদের কথা বলি। আমরা তো দেখতেই পাচ্ছি তাদের ভেতরের চিত্র। সে দেশে 40 থেকে 45% শিক্ষিত তরুণ আজ বেকারত্বের যন্ত্রণায় চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। ঋণের জাতাকলে পিষ্ট হয়ে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ডাটা মতেই ভারতে প্রতি বছর প্রায় 10 থেকে 12 হাজার কৃষক গলায় দড়ি দিয়ে বা বিষ খেয়ে আত্মহত্যা করছে। সম্পদের পাহাড় একদিকে জমছে আর অন্যদিকে বাড়ছে গরিবের মিছিল। দেশের শীর্ষ 1% ধনীর হাতে কুক্ষিগত ভারতের মোট 40% সম্পদ, আর ওপরের 10% মানুষ গিলে খাচ্ছে জাতীয় সম্পদের 65 থেকে 77%। বিপরীতে তলার দিকের 50% হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের ভাগ্যে জুটছে জাতীয় আয়ের মাত্র 15%। তাহলে কি এই নিদারুণ বৈষম্য থেকে মনোযোগ সরাতেই তারা গুটি কয়েক অসহায়কে ঠেলে দিচ্ছে এই সীমান্তের কাদামাটিতে? এই কজনকে ভারত থেকে বের করে দিলেই কি তারা মাওবাদী আখ্যা দিয়ে জঙ্গল থেকে আদিবাসীদের মেরে কেটে উচ্ছেদ করে খনিগুলোকে কর্পোরেট কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া বন্ধ করে দেবে? মাত্র কদিন আগেই তো আমরা দেখলাম পশ্চিমবঙ্গের 4টা শহরে জিতেই কিভাবে গরিব মানুষের ঘরবাড়ি এবং তাদের আয়ের উৎসগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল ক্ষমতাসীন দলের অনুসারীরা। একটি রাষ্ট্র যখন ভেতর থেকেই নিজেরই দরিদ্র মানুষের জীবন ধ্বংসের উৎসবে মাতে, তখনই তারা গরিব পরিবারগুলোকে কাটা তারে ছুঁড়ে ফেলার ধৃষ্টতা দেখাতে পারে। সব দেশেরই নাগরিকদের নিজের দেশে ফেরানোর একটি স্বীকৃত আন্তর্জাতিক রীতিনীতি বা কূটনৈতিক শিষ্টাচার রয়েছে। ভারত চাইলে খুব সহজেই দুই দেশের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আলোচনার ভিত্তিতে পরিচয় যাচাই বাছাই শেষে এই মানুষদের আইনি উপায়ে হস্তান্তর করতে পারত। সারা বিশ্ব থেকেই তো বাংলাদেশ তার নাগরিকদের আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনে,
কিন্তু আন্তর্জাতিক সব নিয়ম ও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি হতদরিদ্র পরিবারকে শূন্য রেখার কর্দমাক্ত মাটিতে ছুঁড়ে ফেলার এই নীতি স্রেফ এক পাশবিক ও অমানবিক পুশ ইন। বিএসএফ না হয় তাদের পেশাদারিত্ব ভুলে নির্দয় অমানবিক চরিত্রের প্রদর্শনী করলো, কিন্তু আমরা বাংলাদেশিরা কি করছি? আন্তর্জাতিক আইন ভেঙে ভারত ওই মানুষদের ঠেলে দিচ্ছে। আমাদের রাষ্ট্র বাংলাদেশ যদি তাদের প্রাণ বাঁচানোর তাগিদে নিয়ে নিত, তবে কি ভারতের সব সংকট মিটে যেত, নাকি বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়তো? এই নিষ্পৃহ ও নির্দয় দৃশ্য প্রমাণ করে দেয় রাষ্ট্র হিসেবে আমরা আজ কতটা অসহায় আর সমাজ হিসেবে কতটা অনুভূতিহীন। একটি আপাদমস্তক অমানুষের সমাজই যেন আজ আমরা তৈরি করেছি। আজ শূন্য রেখায় দাঁড়িয়ে থাকা সুমি আর ওর অভুক্ত শিশুরা হয়তো শরীর নিয়ে বেঁচে আছে, কিন্তু আদতে তো তারা বেঁচে নেই। প্রায় ২৫০০ বছর আগে গ্রিক ট্র্যাজেডি রচয়িতা সোফোক্লেস তার বিখ্যাত অ্যান্টিগোনে নাটকে এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক নিষ্ঠুরতার চিত্র এঁকেছিলেন। নো ম্যানস ল্যান্ডের ওই মানুষগুলো আসলে আজ যেন সোফোক্লেসের নাটকের হতভাগ্য পলিনিকেস। তাদের আত্মা কবেই মরে গেছে, তারা শুধুই মাংসপিণ্ড হয়ে এক কাল্পনিক ও অদৃশ্য কাঁটাতারে ফেলানির লাশের মতো উল্টো হয়ে ঝুলে আছে। নাটকে পলিনিকেস নিহত হওয়ার পর অহংকারী রাজা ক্রিয়ন রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন, কেউ এই মৃতদেহকে ছুঁতে পারবে না, কেউ কবর দিতে বা শেষকৃত্য করতে পারবে না, এটা এমনি মাঠে পড়ে থাকবে। আজকের দিনে ভারত আর বাংলাদেশ রাষ্ট্র যেন আধুনিক যুগের সেই ক্রিয়নের ভূমিকা পালন করছে। রাজা ক্রিয়নের নিষ্ঠুর ডিক্রির মতোই দুই রাষ্ট্র নিয়ম বেঁধে দিয়েছে যে এই মানুষগুলোর আর কোনো পরিচয় নেই। তাদেরকে কেউ বুকে টেনে নিয়ে বলতে পারবে না, ক্ষুধার্ত মুখে এক মুঠো অন্ন কেউ দিতে পারবে না। আজ সীমান্তের কাঁটাতারে আটকে আছে যারা, তারা কোনো মানুষ নয়, সেখানে ঝুলে আছে বিশ্ববিবেকের পচা গলা লাশ। মৃতপ্রায় এই মানুষগুলো আর রাষ্ট্রের কাছে বিচার চায় না, উল্টো দম্ভ ভরে তারা আমাদের বেঁচে থাকা এই পঙ্গু মনুষ্যত্বের দিকে তাকিয়ে করুণ হেসে যেন বলে যাচ্ছে, ধিক এই সমাজ, ধিক তোমাদের মানবিকতার এই শূন্যগর্ভ আস্ফালনের। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।